আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাদের সকলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি ও রহমতের ঝর্ণাধারা বর্ষিত হতে থাক। আপনাদের সকলকে আমার জ্ঞান বিজ্ঞান চ্যানেল, বিজ্ঞান লক্ষ্যে বিশেষ জ্ঞান, এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে আমরা জ্ঞান বিজ্ঞান সম্পর্কে আমরা জানকারি করব এবং জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন দিক সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধরব, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে এমনই একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে বায়ুমণ্ডলের সৃষ্টি বা আমাদের এই যে বায়ুমণ্ডল, তো এই বায়ুমণ্ডলটা কিভাবে সৃষ্টি হয়েছে বা কিভাবে সুস্থিত অবস্থাতে এটা এসে পৌঁছেছে, বিশেষ করে বায়ুমণ্ডলে অক্সিজেনের সৃষ্টিটা কিভাবে হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো আজকে। আমি গত ভিডিওতেও আলোচনা করেছিলাম বিগ ব্যাং থিওরি নিয়ে, যে কীভাবে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, সৌরজগৎ কীভাবে সৃষ্টি হয়েছে, তারপর আমাদের এই মহাবিশ্ব কীভাবে ধ্বংস হবে। তো আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে বায়ুমণ্ডলের সৃষ্টিটা কীভাবে হয়েছে তথা বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস কীভাবে সৃষ্টি হয়েছে। না দেখেন, প্রথমে আমাদের জানতে হবে যে বায়ুমণ্ডল কাকে বলে। বায়ুমণ্ডল কাকে বলে না, এক কথায় বলতে গেলে পৃথিবীর চারিদিকে চাঁদোয়ার মতো যে পাতলা স্তর পৃথিবীকে ঘিরে রেখেছে তাকে আমরা বলি বায়ুমণ্ডল। আর যদি একটু ভালোভাবে বলি তাহলে বলতে হবে যে পৃথিবীকে চাঁদোয়ার মতো চারিদিকে ঘিরে রেখেছে এবং একই সাথে সূর্যরশ্মির অতি ক্ষতিকর বিভিন্ন রশ্মি থেকে জীব প্রজাতিকে রক্ষা করে, পৃথিবীর বাস্তুতান্ত্রিক ভারসাম্যকে রক্ষা করে চলেছে এই বায়ুমণ্ডল। অর্থাৎ বায়ুমণ্ডল হচ্ছে, বলাই যায় যে একটা পাতলা চাঁদোয়ার মতো একটা আস্তরণ যেটা পৃথিবীকে চারিদিকে ঘিরে রেখেছে। পৃথিবীকে ঘিরে রেখেছে পাতলা চাঁদোয়ার মতো একটা আস্তরণ। আর এই বায়ুমণ্ডলের মানে গুরুত্ব রয়েছে পৃথিবীর বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষার প্রতি। তার কারণ হচ্ছে যে বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে পৃথিবীর ভারসাম্য কি হতো, বিঘ্নিত হয়ে যেত, জীব প্রজাতি টিকে থাকতে পারতো না। এই বায়ুমণ্ডলের কারণেই সাধারণত পৃথিবীতে জীব প্রজাতি আমরা টিকে রয়েছি, বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রয়েছে। কীভাবে বজায় রয়েছে তার কারণ আমরা জানি যে সূর্যের যে অতি বেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মি, ক্ষতিকর রশ্মি, সেই ক্ষতিকর রশ্মিকে সরাসরি ভূপৃষ্ঠে পতিত হতে বাধা দেয় কিন্তু এই বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের যে স্তর রয়েছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। তো এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটা যে আপনার 20 থেকে 22 কিলোমিটারের মধ্যে আপনার যে ওজোন গ্যাসটা রয়েছে, তো সেই ওজোন গ্যাসটা সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মিকে শোষণ করে নেয়। তো বায়ুমণ্ডলের একটা গুরুত্ব রয়েছে যে জীব প্রজাতিকে সে রক্ষা করে চলেছে। সূর্যের অতি ক্ষতিকর রশ্মি, আল্ট্রাভায়োলেট রশ্মিকে সরাসরি ভূপৃষ্ঠে পতিত হতে দিচ্ছে না। যদি আল্ট্রাভায়োলেট রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে এসে পড়তো, পৃথিবীর জীব প্রজাতি বিলুপ্ত হয়ে যেত, বাস্তুতান্ত্রিক ভারসাম্য শেষ হয়ে যেত। এছাড়াও এই বায়ুমণ্ডল আপনার পৃথিবীর তাপমাত্রার সমতাকে বজায় রেখেছে। কীভাবে পৃথিবীর তাপমাত্রার সমতাকে বজায় রেখেছে? না পৃথিবীকে ঠান্ডা হতে দেয়, অতিরিক্ত শীতল হতে দেয়, না পৃথিবীর তাপমাত্রাকে বাড়তে দেয়। এখানে তাপমাত্রার সমতাকে বজায় রেখেছে, একটা ভারসাম্য ব্যালেন্স বজায় রেখেছে এবং পৃথিবীর জীবকুলকে রক্ষা করে চলেছে। আমি এখানে আর বিষয়টা ডিটেলসে বলছি না, বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। মেন বিষয়টা নিয়ে বলবো। তো পরবর্তীকালে বায়ুমণ্ডলের ভূমিকা বা বায়ুমণ্ডল যে পৃথিবীর জীব প্রজাতিকে রক্ষা করে চলেছে, বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা করে চলেছে বা পৃথিবীর তাপ সমতা বজায় রেখে চলেছে, কীভাবে আমি নেক্সট আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো মেন বিষয়টার মধ্যে ঢোকা যাক। যেটা বলছিলাম যে এই বায়ুমণ্ডলের সৃষ্টি, বিশেষ করে ব্র্যাকেটে অক্সিজেন গ্যাসের সৃষ্টিটা কীভাবে হয়েছে। তো বায়ুমণ্ডল না, দেখেন যে বিজ্ঞান আমাদের বলছে যে আমাদের পৃথিবীর বয়স হচ্ছে আনুমানিক 460 কোটি বছর, কিন্তু প্রথম একদম 100 কোটি বছর অর্থাৎ 350 কোটি বছরের
বা 360 কোটি বছরের ইতিহাস, আমরা তার আগের 100 বছরের ইতিহাসটা আমরা কিছুই কিছুই আমরা জানতে পারি না সেই সম্পর্কে। আর আমরা সবচেয়ে ভালোভাবে যতটুকু আমরা জানতে পারি সেটা হচ্ছে 60 কোটি বছরের ইতিহাস পৃথিবীর। ভূতাত্ত্বিক ইতিহাসের কথা বলছি আমি এখানে, যে পৃথিবীর বয়স 460 কোটি বছর, ব্যাকেটে আনুমানিক। আর তার মধ্যে আমরা একদম সঠিকভাবে ভূতাত্ত্বিক যে সময়পঞ্জিটা আমরা সঠিকভাবে জানতে পারি সেটা হচ্ছে 60 কোটি বছরের, অর্থাৎ ক্রামিয়ান আপনার কি বলে প্যালিজয়িক, ইয়োজয়িক এবং হচ্ছে যে আপনার প্যালিজয়িক, মেসোজয়িক এবং কাইনোজয়িক যে যুগটা, অর্থাৎ একে সময়কে দুটো ভাগে ভাগ করা হচ্ছে ভূতাত্ত্বিক সময়কে। একটা হচ্ছে ক্রিপ্টোজয়িক, একটা ফ্যানেরোজয়িক। ফ্যানেরোজয়িক মানে হচ্ছে দৃশ্যমান, ক্রিপ্টোজয়িক মানে হচ্ছে আপনার অদৃশ্যমান, অদৃশ্যজীবী, দৃশ্যজীবীও। তো এই ফ্যানেরোজয়িককে আবার ভাগ করেছে 3টে যুগে, একটা হচ্ছে প্যালিজয়িক, মেসোজয়িক এবং কাইনোজয়িক। এই 3টেকে একত্রে আপনার, আর তার আগের সময়টা হচ্ছে, তার আগের যুগটা হচ্ছে প্রাক-ক্যাম্ব্রিয়ান যুগ। তো এই প্যালিজয়িক, মেসোজয়িক, কাইনোজয়িক, অর্থাৎ প্রাক-ক্যাম্ব্রিয়ান যুগের পরবর্তী যে এই 3টে যুগ, অর্থাৎ প্রাক-ক্যাম্ব্রিয়ান যুগটা হচ্ছে 60 কোটি বছরের পূর্বের সময়টা। প্রাক-ক্যাম্ব্রিয়ান সম্পর্কে আমরা খুব একটা জানতে পারি না, অ্যাকচুয়ালি আমরা 60 কোটি বছরের ইতিহাসটা ভালোভাবে জানতে পারি। আর পৃথিবী, বিজ্ঞান আমাদের বলছে যে পৃথিবী যখন সৃষ্টি হয় প্রাথমিক অবস্থাতে পৃথিবী ছিল একটা আগুনের গোলা, আর এই সময় তাপমাত্রা ছিল 8000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল। আর এই সময় আমরা 3টি উপাদান আমরা লক্ষ্য করি, একটা হচ্ছে জলীয় বাষ্প, তারপর দ্বিতীয় হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড, তৃতীয় হচ্ছে নাইট্রোজেন। বাতাসে এই সময় এই 3টে বস্তুর উপস্থিতি আমরা লক্ষ্য করি। এখন প্রশ্ন হচ্ছে, আপনাদের প্রশ্ন হতে পারে যে পৃথিবীর তাপমাত্রা ছিল এত, এই সময় তো কোনো প্রাণীর সৃষ্টি হয়নি, কোনো উদ্ভিদ তো এই সময় ছিল না, জীব প্রজাতির কোনো চিহ্ন ছিল না, তাহলে এই নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প এলো কোথা থেকে? উত্তর হচ্ছে গলিত শিলা মোচনের ফলে। গলিত শিলা মোচনের ফলে এই সময় পৃথিবীর তাপমাত্রা ছিল অত্যাধিক, তো সেই গলিত শিলা, এই অত্যাধিক তাপে গলিত শিলা মোচনের ফলে এই 3টি উপাদান বায়ুমণ্ডলে উপস্থিত ছিল, যেখানে জলীয় বাষ্পের পরিমাণ ছিল প্রায় 60 থেকে 70%, আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল প্রায় 15 থেকে 20%, এবং নাইট্রোজেনের পরিমাণ 8 থেকে 10% ছিল। তো যাই হোক, তো এই আপনার তাপ বিকিরণের ফলে কি হয়, যে ভূপৃষ্ঠ আস্তে আস্তে শীতল হতে থাকে উপরিভাগটা, আর এই জলীয় বাষ্প সেটা কি হয়, মানে তাপ বিকিরণের ফলে ভূপৃষ্ঠের উপরি অংশটা, পৃথিবীর উপরি মানে ভূপৃষ্ঠের উপরিভাগ, পৃথিবীর উপরিভাগ আস্তে আস্তে সেটা কি হয়, শীতল হতে থাকে। আর এই জলীয় বাষ্প সেটা মেঘে পরিণত হয়। জলীয় বাষ্প থেকে কি হয়, মেঘের সৃষ্টি হয়। তো মেঘ থেকে বৃষ্টি, অনেক সময় সেই বৃষ্টি ভূপৃষ্ঠে পড়ার আগে সেটা আবার বাষ্পীভূত হয়ে ওপরে চলে যায়। অর্থাৎ তাপমাত্রা এতটা পরিমাণে বেশি ছিল যে মেঘ থেকে বৃষ্টি ভূপৃষ্ঠে পড়ার আগে সেটা বাষ্পীভূত হয়, আবার অনেক সময় কী হয়, সেটা আবার বাষ্পীভূত হয়ে যায়, চলে যায়, ফিরে যায়। তো এইভাবে মেঘে পরিণত, বাষ্পীভবন, মেঘে পরিণত, বৃষ্টি, আবার বাষ্পীভবন, মেঘে পরিণত, বৃষ্টি চক্রাকারে চলতে থাকে। বিজ্ঞান আমাদের বলছে যে এইভাবে কি হয়, একটা দীর্ঘ সময়, কয়েক হাজার বছর ধরে, কয়েক হাজার বছর, একটা লং টাইম মেঘ বিরাজ করে, একটা লং টাইম, দীর্ঘ সময় মেঘ বিরাজ করে। এবং এই দীর্ঘ সময় প্রায় 80,000 বছর এক নাগাড়ে বৃষ্টি হয়। ভালো করে বুঝতে হবে যে এই যে মেঘের সৃষ্টি হয়, তো এই মেঘ থেকে, এই মেঘটা দীর্ঘ সময় বিরাজ করে এবং এক নাগাড়ে, এক টানা 80,000 বৎসর বৃষ্টি হয়, 80,000 বৎসর। এবং এই বৃষ্টির ফলে পৃথিবীর যে সমস্ত মানে সাগর, হ্রদ, জলাশয়, এই সমস্ত স্থানগুলো ভরাট হয়ে যায় এবং জলাশয়ের সৃষ্টি হয়, মানে সেগুলো খাদ, গর্ত ইত্যাদি ছিল, সেগুলো ভরাট হয়ে সাগর, মহাসাগর, হ্রদ ইত্যাদির সৃষ্টি হয়। তো এই যে মানে একটা লং টাইম যে বৃষ্টি হয়, তো এই বৃষ্টিটা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বহন করে নিয়ে আসে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে। এই কার্বন ডাইঅক্সাইড পরবর্তীকালে স্থলভাগে মানে কার্বন শিলার জন্ম দেয়। যাই হোক, কার্বন শিলার জন্ম দেয়।
তো বিজ্ঞান আমাদের বলছে সর্বপ্রথম জীবনের সৃষ্টি হয় সমুদ্রে, জলভাগে, তারপরে স্থলভাগে জীবনের স্পন্দন পাই আমরা স্বাভাবিক উদ্ভিদের মধ্যে। তো স্থলভাগে তারপর যখন স্বাভাবিক উদ্ভিদের সৃষ্টি হলো, তো এই স্বাভাবিক উদ্ভিদ তখন কি করে আমরা জানি যে প্রাণীরা অক্সিজেন গ্রহণ করে আর উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্যাস গ্রহণ করে। আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইডকে সে কী করে শোষণ করতে থাকে, শোষে নেয় আর অক্সিজেন ত্যাগ করে। তো অক্সিজেন ত্যাগ করার ফলে কি হয়, বায়ুমণ্ডলে তখন অক্সিজেন গ্যাসের পরিমাণটা বেড়ে যায়, প্রচুর পরিমাণে অক্সিজেন বেড়ে যায়, স্বাভাবিকভাবে বেড়ে যাওয়াটা স্বাভাবিক। এবং এইভাবেই বায়ুমণ্ডলে অক্সিজেনের সৃষ্টি হয়, তথা আমাদের বায়ুমণ্ডল এইভাবে আজ থেকে 35 কোটি বছর আগে একটা সুস্থিত অবস্থাতে আসে। কিন্তু এখন কথা হচ্ছে, আমরা না বুঝলাম যে এইভাবে আমাদের বায়ুমণ্ডল সৃষ্টি হয়েছে, কিন্তু বায়ুমণ্ডলে অক্সিজেনের, মুক্ত অক্সিজেনের যে ধারণাটা দেওয়া হচ্ছে যে অক্সিজেন গ্যাস বায়ুমণ্ডলে যে এই মানে কিভাবে সৃষ্টি হয়েছে, এই ধারণাটা কিন্তু 100% মানে ক্লিয়ারলিভাবে বলা সম্ভব হচ্ছে না। যে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসটা কিভাবে সৃষ্টি হলো এই সম্পর্কে বলা হচ্ছে, যেখানে দুটো কনসেপ্ট। ফার্স্ট কনসেপ্ট, ও বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প, তো বলা হচ্ছে এই জলীয় বাষ্প যখন উপরে উঠে যায় তখন সূর্যরশ্মির প্রভাবে সেটা কি হয়, ভেঙে যায়। সূর্যরশ্মির প্রভাবে এই জলীয় বাষ্প ভেঙে হাইড্রোজেন আর কি হয় না অক্সিজেনের সৃষ্টি করে, অক্সিজেনের সৃষ্টি করে। আর হাইড্রোজেন হালকা গ্যাস হওয়ার কারণে বায়ুমণ্ডল থেকে সেটা কি হয়, বেরিয়ে যায়, উপরে চলে যায়। আর অক্সিজেন তুলনামূলক ভারী হওয়ার কারণে সেটা নিচে থেকে যায় এবং আণবিক অক্সিজেন অণু গঠন করে, আণবিক অক্সিজেন অণু গঠন করে। এটা হচ্ছে নাম্বার 1 কনসেপ্ট। এইভাবে বায়ুমণ্ডলে অক্সিজেনের সৃষ্টি হয়েছে। কিন্তু এটাকে 100% বিজ্ঞানীরা বলছেন যে এই কনসেপ্টকে 100% গ্রহণ করা সম্ভব নয়, যে এইভাবে বায়ুমণ্ডলে মুক্ত অক্সিজেন সৃষ্টি হয়েছে, অক্সিজেন গ্যাস সৃষ্টি হয়েছে, এই কনসেপ্টটা 100% গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় যে কনসেপ্টটা সেটা বলা হচ্ছে যে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস সৃষ্টির জন্য দায়ী হচ্ছে সবুজ উদ্ভিদ। বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস সবুজ উদ্ভিদের কারণে সৃষ্টি হয়েছে। কিভাবে না, সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের যোগান দিয়েছে, সৃষ্টি করেছে। কিন্তু বিজ্ঞানীরা আমাদের বলছেন যে যদি সবুজ উদ্ভিদ যদি সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের যোগান দেয়, তাহলে এক্ষেত্রে প্রয়োজন পড়ে যাবে যে আগেই পৃথিবীতে প্রাণের সৃষ্টি, অর্থাৎ আগেই প্রাণের অস্তিত্ব থাকতে হবে, প্রাণের সৃষ্টি হতে হবে। তো বিজ্ঞানী আমাদের বলছেন যে হ্যাঁ, পৃথিবীতে বায়ুমণ্ডলে বা পৃথিবীতে এই সময় এমন কিছু ব্যাকটেরিয়ার আবির্ভাব ঘটেছিল বা অস্তিত্ব ছিল যে যারা অক্সিজেন ছাড়াই টিকে থাকতে বা বেঁচে থাকতে পারত। এইভাবেই আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেনের সৃষ্টি এবং আমাদের বায়ুমণ্ডলও এইভাবে আজ থেকে 35 কোটি বছর আগে মোটামুটি স্থিতি লাভ করে এবং আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেনও এইভাবেই সৃষ্টি হয়েছে। যাই হোক, তো আজকে আমি আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করলাম যে আমাদের বায়ুমণ্ডল কিভাবে স্থিতি লাভ করেছে। দেখেন যে একটা কথা বলি, এখানে আমি যে বিষয়টা বললাম যে কীভাবে বায়ুমণ্ডল স্থিতি লাভ করেছে এবং অক্সিজেনের যোগান বায়ুমণ্ডল কীভাবে এসেছে, এটা কিন্তু থিওরি, হাইপোথিসিস, থিওরি, ফ্যাক্ট নয়। ফ্যাক্ট নয়, এটা কিন্তু 100% এমন এটা নয় যে এইভাবেই 100 বায়ুমণ্ডলের স্থিতি লাভ করেছে এবং অক্সিজেন গ্যাসও বায়ুমণ্ডলে এভাবে সৃষ্টি হয়েছে। এটা কিন্তু 100% আমি বলছি না, যেটা 100% কিন্তু প্রমাণিত। আপনাকে বুঝতে হবে যেগুলো হাইপোথিসিস, থিওরি আর ফ্যাক্টের, হাইপোথিসিস বা ফ্যাক্টের মধ্যে, থিওরি আর ফ্যাক্টের মধ্যে একটা পার্থক্য রয়েছে।